লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও আজ, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি। শুরু হলো স্বাধীনতার মাস, প্রথম প্রহরে আলোর মিছিল। সুবর্ণ জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু ২৬শে মার্চ। মেডিকেল প্রশ্ন ফাঁস চক্রের ১৪ জনের বিরুদ্ধে সিআইডির অর্থ পাচার মামলা, ৯৯ কোটি টাকার সম্পদের খোঁজ। দৃশ্যমান হলো মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। প্রথম যাত্রীবাহী মেট্রো রেল দেশে আসছে এপ্রিলে। রাজধানীতে রাস্তা পারাপারে বেপরোয়া ১০ ভাগ পথচারী, অস্তিত্ব নেই ৮০ ভাগ জেব্রা ক্রসিংয়ের, বুয়েটের গবেষণা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মধুতমা এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর। মুশতাকের মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি এবং আইন বাতিলের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা। র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৯ মাস ধরে কারাগারে ছিলেন মুশতাক আহমেদ। বেশ কয়েকবার জামিন আবেদন করলেও তা নাকচ করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান মুশতাক আহমেদ। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে শঙ্কা অধ্যাপক আনু মোহাম্মদের। রোববার বিকেলে শাহবাগে জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার ডিজিটাল সিকিউরিটি আইনের নামে নাগরিকদের কণ্ঠরোধ করছে। সভায় অন্যান্য বক্তারা গত কয়েকদিনে আটক নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তদন্ত কমিটি করা হয়েছে প্রতিবাদ করার পরে। সেই তদন্ত কমিটিতে সরকারি কর্মকর্তারা আছেন। সেই তদন্ত কমিটি কাজ শুরু করার আগেই প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ থেকে যে সিগন্যালটা যাচ্ছে, তাতে এই তদন্ত কমিটির পক্ষে কাজ করা সম্ভব না। প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপরে প্রধানমন্ত্রী যে ভাষ্য দিয়েছেন, সেই অনুযায়ী তদন্ত কমিটির রিপোর্ট আসবে। শুরু হলো স্বাধীনতার মাস। মার্চেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বাঙালি। ৭ই মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। ২৫শে মার্চ গণহত্যার প্রেক্ষাপটে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। এদিকে এবার স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬শে মার্চ। ৭০-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। ৭১-এর ১লা মার্চ বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া। মুহূর্তে গর্জে ওঠে পুরো দেশ। স্লোগান ওঠে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা পল্টন ময়দানে সমবেত হলাম। তারপর একটু পরে মিছিল করে আমরা পূর্বানী হোটেলে গেলাম। বঙ্গবন্ধু ভেতরে ছিলেন, বেরিয়ে আসলেন। এসে ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে উনি বক্তৃতা দিলেন যে কোনো অবস্থাতে ইয়াহিয়া খানের এই ঘোষণা গ্রহণযোগ্য নয়। সেই ১লা মার্চ, যেদিন বঙ্গবন্ধু কার্যত সিদ্ধান্ত নেন এদেশের মুক্তির সংগ্রামটাকে নতুন পর্যায়ে উন্নীত করার। এই ঘটনার প্রতিবাদে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা দেশে পালন করা হয় হরতাল। পল্টন ময়দানে অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু। ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আসে ঐতিহাসিক ঘোষণা, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এর জবাব ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালির ওপর বর্বর গণহত্যা চালিয়ে দেয় পাকিস্তানি জান্তারা। শুরু হয় অপারেশন সার্চলাইট। এর প্রেক্ষাপটে ২৬শে মার্চ প্রথম প্রহরে ইপিআরের ওয়্যারলেসে স্বাধীনতার ঘোষণা দেন শেখ মুজিব। সে রাতেই তাকে গ্রেপ্তার করে সেনারা। শুরু হয় মুক্তিযুদ্ধ।
9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আসে স্বাধীনতা। এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। এর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 26শে মার্চে। করোনার কারণে জাতীয় প্যারেড গ্রাউন্ড বা সংসদ ভবন চত্বরে অনুষ্ঠান করার কথা ভাবছে সরকার। দুইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি খোলা জায়গায় করা যায়, প্রকাশ্যভাবে করা যায়, তাহলে একভাবে আমরা কর্মসূচি সাজাবো। যদি কোনো কারণে অবস্থার উন্নতি না হয়, অবনতি হয় বা এমনি ধরনের থাকে, না করার মতো যদি পরিবেশ থাকে, তাহলে কিভাবে আমরা মিডিয়ার মাধ্যমে, অন্যান্য মাধ্যমে সেগুলো প্রচার করব, সেটারও আমরা প্রস্তুতি নিয়ে রাখছি আর কি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যোগ দেবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার মাসের প্রথম প্রহরে আলোর মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার রাত 12টা 1 মিনিটে সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে এই মিছিল করা হয়। 32 নম্বরের প্রবেশ পথ থেকে শুরু করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পর্যন্ত ছিল নেতাকর্মীদের ভিড়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে নেতারা জানান, স্বাধীনতার মাসে নানা কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হবে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আজকে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে, আলোর মিছিলের মাধ্যমে সকল শহীদদেরকে আজকে আমরা এখানে স্মরণ করছি। মার্চ মাসব্যাপী আমরা স্বাধীনতার মূল্যবোধ, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁস করে প্রায় 100 কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন আব্দুস সালাম খান ও জসিমউদ্দিন ভূঁইয়ার পারিবারিক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের 14 সদস্যের বিরুদ্ধে রোববার ধানমন্ডি থানায় অর্থ পাচার আইনে মামলা করেছে সিআইডি। মামলার পর সিআইডি জানাচ্ছে, অবৈধ উপায়ে অর্জিত এসব সম্পদ জব্দে আবেদন করা হবে আদালতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের তদন্তে সামনে আসে মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের বিষয়টি। 2020 সালে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর প্রশ্ন ফাঁসের পারিবারিক সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডি। গ্রেপ্তার হন চক্রের মূল হোতা আব্দুস সালাম খান ও তার খালাতো ভাই জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নু। এরপর থেকে একে একে গ্রেপ্তার হন এ চক্রের 9 সদস্য। সিআইডি বলছে, জসিমের পরিকল্পনায় তার খালাতো ভাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ছাপাখানার সাবেক মেশিনম্যান 2006 থেকে 2018 সাল পর্যন্ত প্রশ্ন সরবরাহ করেছে। আর চক্রের অন্যরা মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছুদের কাছে প্রশ্ন বিক্রি করে আয় করেছে 99,82,44,000 টাকা। এ টাকা দিয়ে পরবর্তীতে তারা স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। এ চক্রের বেশিরভাগ সম্পত্তি মেলে ঢাকা ও মানিকগঞ্জের সিংগাইরে। অপরাধলব্ধ আয় প্রায় 99,82,00,000 টাকা সমপরিমাণ অর্থের মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। মামলায় চক্রের মূল হোতা আব্দুস সালাম খান ও তার খালাতো ভাই জসিমউদ্দিন ভূঁইয়া, জসিমের স্ত্রী শারমিন, বোন মীরা, দুলাভাই আলমগীর, ভাগ্নে মবিন ও পারভেজ সহ 14 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত 30 থেকে 40 জনকে আসামি করা হয়েছে। পারিবারিক চক্র থেকে এটি শুরু হয় এবং পরবর্তীতে এটা বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে পড়ে। এ পর্যন্ত 14 জনকে আইডেন্টিফাই করতে পেরেছে যারা এই অপরাধলব্ধ আয় দিয়ে অনেক কিছু করেছেন, গাড়ি করেছেন, ফ্ল্যাট, জমি, ওইগুলোর মালিক হয়েছেন। অর্থ পাচার মামলা তদন্তের পাশাপাশি এ সিন্ডিকেটের সম্পদ জব্দের জন্য আদালতে আবেদনও করবে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে সড়ক পারাপারে বেপরোয়া 10% পথচারী, 45 নির্ধারিত স্থান ব্যবহার করেন না, জেব্রা ক্রসিংয়ে অনীহা 65%। এসব তথ্য দিচ্ছে বুয়েটের গবেষণা। এই সমস্যার জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়হীনতার কথা বলছে ট্রাফিক বিভাগ। ধানমন্ডি 27 নম্বর সড়ক, রাস্তা পারাপারে কোনো কিছুরই পরোয়া করছেন না কেউ, যেন নিয়ম না মানার প্রতিযোগিতায় চালক পথচারীরা। প্রতিদিনই এটাকে বারবার বলি মানুষকে, কিন্তু মানুষ একটু সুযোগ পেলে যে দেখেন এই যে আবার আসতেছে। আপনারা আজকে এই নিয়মটা চালু করলেন, হ্যাঁ আমরা মানছি, আমরা ভুল করে যাচ্ছি, কিন্তু রেগুলার তো এই সিস্টেমটা থাকে না। একই অবস্থা মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। আছে ক্রসিং, আছে পুশ বাটনও, তবে এসবে পরোয়া করছেন না কেউই।
ক্রসিং আছে, নিয়ম কানুন আছে, এই নিয়মগুলো জানেন না? হ্যাঁ জানি বুঝতে পারি না, চলে গেছি, ভাবছি যে চলে যেতে পারবো, ওই পারে যাবো, তো ওই জন্য সিগন্যালটা আর একটু উন্নত করা দরকার ছিল আমাদের, যাতে আমরা সবাই এটাকে মেনটেন করতে পারি ভালো মতো। বুয়েটের গবেষণা বলছে সড়ক পার হতে নির্ধারিত জায়গা ব্যবহার করছেন না ৪৫% পথচারী, ফুট ওভারব্রিজে ওঠেন না ৬৫%, আর রাস্তা পার হতে বেপরোয়া ১০%। ধানমন্ডি মিরপুর টেকনিক্যাল এবং মালিবাগ বাড্ডা সড়ক পর্যবেক্ষণে দেখা গেছে ৮০% জেব্রা ক্রসিংয়েরই নামগন্ধ নেই। নির্দিষ্ট জায়গায় জেব্রা ক্রসিং যেমন দেওয়া হয় না, পাশাপাশি যেগুলো দেওয়া হয় সেগুলো মেনটেন্যান্সও করা হয় না, যার ফলে দেখা যায় ওর্ন আউট হয়ে যায়, দেখা যায় না কোথায় আছে জেব্রা ক্রসিং। অনেক ক্ষেত্রে ভুল জায়গায় শুধুমাত্র দেওয়ার জন্যই কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়হীনতা এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কথা জানাচ্ছে মতিঝিল জোনের এই পুলিশ কর্মকর্তা। আমাদের কোথাও কিন্তু রোড সাইনগুলো, লাইটগুলো নাই, ছিল এরা অকার্যকর, একেবারে অকার্যকর বলা যাবে। আমাদের পার্ট যদি কমপ্লিট হতো, মানে আমাদের লাইনগুলো যদি স্পষ্ট দেওয়া থাকতো, তাহলে আমরা হয়তো তাকে আরও সুন্দর বলতে পারতাম। কিন্তু অনেক জায়গায় আমাদের এই কারণে, সিটি কর্পোরেশনের সমন্বয়ের কারণে, আমাদের কারণে, এটা না দেওয়ার কারণে আমরাও তাকে বাধ্য করতে পারছি না। কিছু বিষয়ে দায় স্বীকার করে সংকট সমাধানে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের এই জেব্রা ক্রসিংগুলো, নতুন রাস্তাগুলোতে আপনি দেখবেন যে একেবারে সুন্দরভাবে চিহ্নগুলো দেয়া আছে, কিন্তু পুরনো রাস্তাগুলোতে এই জেব্রা ক্রসিং এবং অন্যান্য বিষয়গুলো আমরা নতুন করে সারা ঢাকা শহরে এগুলো করার উদ্যোগ নিয়েছি। এদিকে বড় কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে টেকসই সমাধানের লক্ষ্যে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দৃশ্যমান হলো মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এই অংশে সর্বশেষ ভায়াডাক্ট বসানো হয়েছে। এ সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, ডিসেম্বরের মধ্যেই মেট্রো রেল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে। আর প্রথম যাত্রীবাহী মেট্রো রেল এপ্রিলে দেশে আসবে বলেও জানান তিনি। মেট্রো রেলে চড়তে নগরবাসীকে অপেক্ষা করতে হবে ১ বছরেরও কম সময়। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ৩৭৫ ও ৩৭৬ নম্বর পিলারের উপর প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট বসানো হয়েছে। এর মাধ্যমে দৃশ্যমান হলো প্রায় ১২ কিলোমিটার অংশ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ২২,০০০ কোটি টাকায়। করোনার ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত সমান তালে চলছে নির্মাণ কাজ। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, খুশির দিন যে আমরা ভায়াডাকের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আপনাদের এই ভায়াডাক সম্পর্কে একটু তথ্য আমাদের একটু দিতে হয়। আমাদের ৫,১৫২টা ভায়াডাক আমরা আজকের সর্বশেষ ভায়াডাক উত্তোলনের মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে সম্পন্ন করেছি। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রীবাহী প্রথম মেট্রো রেল আগামী ২৩ এপ্রিল দেশে আসার কথা। ৬ মাস পরীক্ষামূলক চালানোর পর শুরু হবে বাণিজ্যিক যাত্রা। ট্রেনটা কিন্তু এপ্রিল মাসে আসছে, এখানে আপনি একটু পিছিয়ে যাওয়ার বিষয় আপনি একটু দেখতে পাচ্ছেন। আবার ট্রেনটা আসার পরে আবার একটু টেস্ট করতে হবে, সেখানে হয়তো আমাদের ১৫ দিন ২০ দিন সময় লেগে যেতে বা ১ মাসও সময় লেগে যেতে পারে। এই জায়গাগুলোকে আমরা একটু ঠিক করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা গ্রহণ করব। জানুয়ারি পর্যন্ত উত্তরা মতিঝিল অংশে সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৫৭ ভাগ। তবে উত্তরা আগারগাঁও অংশের অগ্রগতি ৮০ ভাগের বেশি এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি ৫১ ভাগের বেশি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্টরা কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে হবে ৩০ মার্চের মধ্যে। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার করা টাকা ফেরত আনার ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে ১ ফেব্রুয়ারি রিট করেন ২ আইনজীবী। রিটে মুসা বিন শমশের ও অন্যদের পাচার করা টাকা ফিরিয়ে আনার নির্দেশনা চাওয়া হয়। ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। রোববার আদেশ দেওয়ার দিন ধার্য করে হাইকোর্ট। বিভিন্ন অবস্থা বিবেচনার পরে মাননীয় আদালত the lordship was pleased to pass the rule যে তাদের যে ইনঅ্যাকশনটা সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। আপনার বিশেষ করে সুইস ব্যাংকে যে টাকা রিকভারির ক্ষেত্রে যে ব্যর্থতা, এই ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটার উপরে রুল জারি করেছেন। এরই ধারাবাহিকতায় রুল জারি করেছে আদালত। রুলে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যেসব বাংলাদেশের নাম এসেছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সরকার কাজ করতেছে এবং বিভিন্নভাবে
এই যে আইনগুলো সংশোধন করে বিদেশ থেকে যে টাকাগুলো ইতিমধ্যে এসেছে প্রায় 20 কোটি টাকার মতো এসেছে, আরও যাদের টাকা মানে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের মধ্যে পাচার হয়েছে সেটাগুলো আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করতেছে। অর্থ পাচার তদন্তে একটি বিশেষ ইউনিট কেন গঠন করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এদিকে শুনানিতে আদালতকে দুদক জানায় নিয়ে সরকারের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-কে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। সুইস ব্যাংক থেকে টাকা আনার যেই প্রসেস সেটা আমাদের কি অবস্থান, আমরা সেটা বলেছি দুর্নীতি দমন কমিশনের আইনগত এখতিয়ার যে তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে আমাদের ক্ষমতা কতটুকু, বিষয়টি আরও গভীরে যাওয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্পেশাল পুলিশ সুপার ইমিগ্রেশন এবং BIFI-কে ইনফর্ম করেছি। তিনি আরও জানান এরই মধ্যে কর্মপরিকল্পনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে BFIU-কে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপের পৌর নির্বাচনে বিপুল জয় পেয়েছে আওয়ামী লীগ। 29টি পৌরসভার মধ্যে 27টিতেই বেসরকারিভাবে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। একটিতে স্বতন্ত্র এবং একটিতে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। এই ধাপে সব পৌরসভায় ভোট গ্রহণ হয় ইভিএমে। 29টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 100 জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 1270 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য লড়াই করেছেন 342 জন। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন কমিশন বলছে সব দলের অংশগ্রহণেই ইউনিয়ন পরিষদের ভোট করতে চান তারা। শনিবার স্থায়ী কমিটির বৈঠকের এ সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। দলের মহাসচিব 29টি পৌরসভা, 4টি উপজেলা ও 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ করেন। বলেন, যেহেতু কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয় না, তাই আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে আমরা মনে করেছিলাম যে এখানে অন্তত সরকার একটা সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করবেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে তা এত ফ্রাস্ট্রেটিং যে এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা। এদিকে বিকেলে বিএনপির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন সচিব বলেন, তারা চান সব দল নির্বাচনে অংশ নিক। নির্বাচন কমিশন সবসময় চায় প্রতিটি দল, প্রতিটি ব্যক্তি সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশন সেই সহযোগিতা প্রদান করবে। আগামীতে সব ধরনের স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশ ছাত্রদল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ অন্তত 35 জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ছাত্রদলের 7 নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগ ও কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ ছাত্রদলের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রোববার সকাল 11টার দিকে প্রেস ক্লাবে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাইরে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক। এক পর্যায়ে ছাত্রদলের ধাওয়ায় পুলিশ পিছু হটে। ছাত্রদল কর্মীরা তখন আবারও সমাবেশ করার চেষ্টা করলে দ্বিতীয় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
দুপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে পুলিশ, ছত্রভঙ্গ করে দেয় ভেতরে থাকা ছাত্রদল নেতাকর্মীদের। প্রায় ঘণ্টাখানেক চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হন অর্ধশতাধিক। পুলিশ বলছে অনুমতি ছাড়াই সমাবেশের চেষ্টা করে পুলিশের উপর হামলা করা ছিল পূর্ব পরিকল্পিত। সমস্ত ইটগুলো পুলিশের উপর মারা হয়েছে প্রেস ক্লাবের ভিতর থেকে। সো এটা তাদের পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পনা মাফিক তারা পুলিশের উপর হামলা করেছে এবং আমরা এটার পুরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। পরে প্রেস ক্লাবের অন্য একটি অনুষ্ঠানে এই পুলিশি লাঠিচার্জের নিন্দা জানান বিএনপি নেতারা। এই ধরনের প্রতিবাদকে দাবি দিতে চাচ্ছেন, এটা কখনোই তারা সফল হতে পারবে না, সাময়িকভাবে দাবিয়ে রাখা যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার পর প্রেস ক্লাব এলাকায় বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহারের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেশে তৈরি এই ড্রোন প্রতি মিনিটে ৫ লিটার মশার ওষুধ ছিটাতে সক্ষম। এরই মধ্যে বনানীতে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছে। মেয়র আতিকুল ইসলাম জানান, যেসব খাল ও লেকে মশককর্মী দিয়ে ওষুধ ছিটানো সম্ভব নয়, সেখানে ড্রোন ব্যবহার করা হবে। রাজধানীর বনানী লেকে উঠছে ড্রোন, ধ্বংস করা হচ্ছে মশার প্রজননস্থল। নগরবাসীকে মশার কামড় থেকে বাঁচাতে ডিএনসিসির এ উদ্যোগ। ঢাকায় এখন মূল উৎপাত কিউলেক্স মশার, যার রাজত্ব খাল ও লেকে, যেখানে চাইলেও পৌঁছতে পারে না মশককর্মী, তাই নিয়ন্ত্রণেও আসে না। ডিএনসিসি বলছে ড্রোনের মাধ্যমে জলাশয়ে ওষুধ ছিটানো হবে, এতে কমবে শ্রম ও সময়। আধুনিক টেকনোলজি দিয়ে কি করে খালগুলোতে একদম মাঝ পর্যায়ে গিয়ে আমরা এবং যে জায়গায় মানুষ পৌঁছাতে পারছে না সেখানে আমরা ড্রোনের মাধ্যমে যাতে করে দিতে পারি। মোরওভার আপনার অল্প সময়ে অনেক জায়গা কভার করে যাতে আমরা স্প্রেগুলো করতে পারি, এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। একটি ব্যাটারিতে 25 মিনিট আর দুটি ব্যাটারিতে 50 মিনিট উঠতে পারে এই ড্রোন। প্রতি মিনিটে ছিটাতে পারবে 5 লিটার কীটনাশক। এটি একসাথে 20 লিটার পর্যন্ত তরল বহন করতে সক্ষম। অনেকে কিন্তু ড্রোন কিন্তু আছে এখন, তাদেরকে আমরা বলছি তোমরা তোমাদের ড্রোনগুলো নিয়ে আসো। আনার পরে আমরা প্রথম 8 থেকে 10 দিন পর্যন্ত একটা ট্রায়াল অর্ডারে আমরা দেখব। খালগুলোর উপরে যেহেতু মানুষ বা গাড়ি কোনোটাই যাবে না, সেখানে আমরা ড্রোনের মাধ্যমে আমরা চাচ্ছি এই কাজগুলোকে করার জন্য। সকল দিক দিয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে মশাটাকে একটা আয়ত্তে আনা যায়। পরীক্ষা সফল হলে ড্রোন ব্যবহার শুরু করবে ডিএনসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারিবারিক অস্থিরতা, ধর্মের ভুল ব্যাখ্যা সহ নানা কারণে অনেক উচ্চশিক্ষিত পরিবারের সদস্যরা জড়িয়ে পড়ছেন জঙ্গিবাদে। সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি অনাস্থা এবং বাস্তব জ্ঞানের অভাবের কারণে উগ্রপন্থা বেছে নেওয়ার প্রবণতা আছে অনেকের। এমন মানুষই টার্গেট জঙ্গিদের। মিনহাজ উচ্চশিক্ষিত। তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্নাতক, যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর, তারপর ব্রুনাই থেকে পিএইচডি করেন। তার পড়াশোনা ছিল ইসলামিক শাসন ব্যবস্থার ওপর। তিনি রিভাইভিং দ্য উম্মাহ সহ কয়েকটি বই লিখেছেন। 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় চলে আসেন সদ্য গ্রেফতার হওয়া জঙ্গি ডক্টর মিনহাজ হোসেন। ঢাকায় ফিরে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেন মিনহাজ। এক পর্যায়ে সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শামস এর সঙ্গে যোগাযোগ করে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গত বছর সেপ্টেম্বরে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়েছিলেন। গত ডিসেম্বরে দেশে ফিরে আসেন। দেশে ফিরে 90 জিএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। জঙ্গি সন্দেহে প্রায় 4 বছর আগেই যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন মিনহাজ। দারুল ইসলাম মানে অ্যাবোর্ড অফ ইসলাম, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে, আর দারুল হার্ব হইল যেখানে মানে কাফেরদের ভূমি, যেখানে যুদ্ধরত, যাদের সাথে যুদ্ধরত থাকতে হবে। তো সে দারুল ইসলামের খোঁজ করা শুরু করলো। এই চিন্তা থেকেই সে মূলত টার্কিতে যায় গত সেপ্টেম্বর মাসে। গত 23 জানুয়ারি রাজধানীর দারুসালাম এলাকার কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে মিনহাজকে গ্রেফতার করে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকার শান্তিনগরে তাদের বাসা। মিনহাজের মা জর্জিনা হক ডব্লিউএফপিতে চাকরি করতেন। মায়ের চাকরি সূত্রেই কিশোর বয়সেই মিনহাজ পাকিস্তান চলে যান। মিনহাজের মা তার বাবাকে ছেড়ে এক ডাচ নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যায়। পরিবারের বন্ধন শক্ত না থাকা আর চিন্তার গভীরতা না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
পারিবারিক যে টানাপোড়েন, আমার ধারণা এই সময়টাতেই তার ভিতরে একটা মানসিক যে সংকট, সেই সংকটের জায়গাটা তৈরি করেছে। এখনকার জেনারেশনের মধ্যে একটা বড় অস্থিরতা রয়েছে। ফ্যামিলির যে দায়িত্বটা, যে একটা ছেলে বা একটা মেয়েকে যে মানসিক সাপোর্টটা দেওয়ার, যে ইমোশনাল সাপোর্টটা দেওয়ার, সেই সাপোর্টটা যখন একটা সন্তান পায় না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তার সাইকোলজিক্যাল ওয়েলবিং এগুলো কিন্তু ভালো মতো হয় না। এছাড়া মানসিক অস্থির ও ভঙ্গুর পরিবারের সদস্যরাই জঙ্গিদের টার্গেটে পড়েন বেশি। প্রোফাইলের মধ্যে কার পোস্টে দিয়ে তো বোঝা যায় যে আপনার পার্সোনালিটি কীরকম। আমার দুঃখ হলে আমি হয়তো আখিরাতের কোনো কোড শেয়ার করবো, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে টার্গেট করে করে অনলাইন রিক্রুটমেন্টগুলো হচ্ছে। গোয়েন্দাদের তথ্য মতে বর্তমানে বিদেশে আছেন প্রায় 40 জন বাংলাদেশি জঙ্গি। এদের মধ্যে খিলগাঁও শিশু হাসপাতালে ডাক্তার রোকন বর্তমানে সিরিয়া আছেন। স্ত্রী সহ পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি সেখানে যান। আছেন সিলেটের মান্নান পরিবারের 12 সদস্য। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ স্বর্ণ কারবারি গোল্ডেন মনিরের এ পর্যন্ত 38টি প্লটের সন্ধান পেয়েছে দুদক। অভিযোগ আছে রাজধানীতে তার প্লটের সংখ্যা 200-রও বেশি। জালিয়াতি ও কৌশলের মাধ্যমে এসব প্লট পেতে মনিরকে সহায়তাকারী রাজুকের 8 কর্মকর্তা সহ 15 জনকে চিহ্নিত করেছে দুদক। এ বিষয়ে টিআইবি বলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। রাজুকের বিধানে এক ব্যক্তির নামে একাধিক প্লট বরাদ্দের সুযোগ না থাকলেও নানা কৌশলে 200 প্লটের মালিক গোল্ডেন মনির। শনাক্ত হওয়া 38টি প্লট জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। তবে এইসব জালিয়াতি গোল্ডেন মনির একা করেননি। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ তার অনুসন্ধানে এ পর্যন্ত রাজুকের 8 কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছেন, যাদের মধ্যে রয়েছে 4 পরিচালক, 1 জন সহকারী পরিচালক ও 2 জন অথরাইজড অফিসার। এদের পাশাপাশি উঠে এসেছে সাবেক ও বর্তমান 2 জন কাউন্সিলরের নামও। কিভাবে পেলেন, এর সঙ্গে কোন কর্মকর্তারা জড়িত, কারা কারা এর সঙ্গে ইন্ধন দিয়েছে, কারা কারা এখানে প্লট পাশের ক্ষেত্রে সহায়তা করেছে, এগুলি সবকিছু বেরিয়ে আসবে। দুর্নীতির অনুসন্ধানে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা সরকারি পদপদবি না দেখে শুধুমাত্র অপরাধ বিবেচনা করে কাজ করা উচিত বলছে টিআইবি। দুদকের তদন্তে কেউ পার পেয়ে গেলে তারা আরও বড় দুর্নীতিতে উৎসাহ পাবে বলছে সংস্থাটি। যোগসাজশের দুর্নীতি অবশ্যই রয়েছে, সম্পৃক্ত রয়েছে। কাজেই এর সাথে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে শুধুমাত্র যে প্লটগুলো চিহ্নিত করা হচ্ছে তাদের জব্দ করলেই হবে না, পর্যাপ্ত পরিমাণ আইনের যথাযথ আইনের উপর ভিত্তি করে পর্যাপ্ত পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গোল্ডেন মনিরের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে এই ধরনের দুর্নীতি প্রবণতা কমবে বলছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, কৃষিজমি, স্কুল, কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙনের তীব্রতা বাড়ায় ঝুঁকির মুখে আন্তজেলা বাস টার্মিনাল ও শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারার ভাঙন চলছে 2 যুগ ধরে। 8 গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ শতাধিক বসতবাড়ি ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। সুরমা ও কুশিয়ারার বেষ্টিত সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার অনেক গ্রামের অবস্থাও প্রায় এক। এই 3 উপজেলার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘরবাড়ি ও কৃষিজমি বিলীন হলেও ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমের আগে ব্যবস্থা না নিলে আরও অসংখ্য স্থাপনা নদীতে হারিয়ে যাওয়ার শঙ্কা এলাকাবাসীর। অনেক বাড়িঘর নদী চলে নিচ্ছে। প্রথম একটা প্রাথমিক স্কুল ছিল, স্কুলটা নদীর মধ্যে চলে গেছে। দ্বিতীয় একটা স্কুল আছে, সেটাও নদীর পাশে পড়ে গেছে। মসজিদটাও নদীর পাশে পড়ে গেছে। ঘর ভাঙে নিচে 100 ঘরের উপরে হইব নিচে ভাঙে। এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। স্থায়ী নদী শাসনের জন্য আমরা একটা প্রকল্প প্রণয়ন করেছি। প্রকল্পটি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি অনুমোদিত হলে এই প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ স্থানসমূহে স্থায়ী নদী শাসন কাজ বাস্তবায়ন করা হবে। সম্প্রতি ভাঙনের তীব্রতা বেড়েছে ঝালকাঠির সুগন্ধা নদীতেও। 2 সপ্তাহ আগে থেকে শুরু হওয়া ভাঙনে বিলীন হয়েছে বসতঘর, গাছপালা সহ প্রায় 1 কিলোমিটার এলাকা।
ঝুঁকির মুখে আছে আন্তজেলা বাস টার্মিনাল ও শহর রক্ষাবাদ। এই তোমার ভালো হয়েছে মানে ঘরটা তো এখন পুরো নামিয়ে যাইতেছে, এখন আমরা সবাই আতঙ্কের ভিতরে আছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্য জাতের সংকরায়নে হুমকিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল। বিশেষজ্ঞরা বলছেন এই জাতের সঠিক সম্প্রসারণ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়নে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিশ্বের ছাগলের জাতের মধ্যে অন্যতম বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল। অধিক বাচ্চা উৎপাদনের সক্ষমতার পাশাপাশি সুস্বাদু মাংসের জন্যও জনপ্রিয়। দেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল উৎপাদন উপযোগী হলেও বাণিজ্যিকভাবে তেমন প্রসার হয়নি। ব্ল্যাক বেঙ্গলের বংশবৃদ্ধির জন্য দেশে পাঠা ছাগলের স্বল্পতা, তাই খামারিরা অন্য জাতের সংকরায়নের সুযোগ নেওয়ায় এর সংখ্যা বাড়েনি। গবেষকরা বলছেন এ জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উন্নত মানের হওয়ায় চামড়াও বিশ্বে প্রসিদ্ধ। আমাদেরকে দ্রুত কৃত্রিম প্রজনন যে প্রযুক্তি, এটা কিন্তু আমাদেরকে এখন ইন্ট্রোডিউস করতে হবে। কৃত্রিম প্রজননটা যেহেতু আমাদের গভর্নমেন্ট লেভেলে ডিএলএস এর মাধ্যমে সারা দেশে কৃত্রিম প্রজননের কর্মকাণ্ড চলছেই, ওখানে যদি ছাগলের কর্মকাণ্ডটাকে আমরা ট্যাগ করে দিতে পারি তাহলেই কিন্তু এই ছাগলকে আমরা রক্ষা করতে পারবো এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের দেশের গরিব মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যেমন হবে, আমাদের যে মাংসের চাহিদা সেই চাহিদাও আমরা পূরণ করতে সক্ষম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদন বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের মাঝে বিতরণ করা হচ্ছে উৎপাদিত উন্নত জাতের পাঠা। আসল জাতের ব্ল্যাক বেঙ্গলের পাঠার স্বল্পতার ক্ষেত্রে এই জাতের সংরক্ষণে বাধা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের বর্তমান সরকার যে কার্যক্রম করছে, সরকারি খামারগুলিকে স্ট্রেন্থেন করছে এবং কার্যক্রম জোরদারের মাধ্যমে পাঠা উৎপাদন বৃদ্ধি করছে এবং পাঠা যদি সঠিকভাবে আমরা খামারিদের মাঝে পাঠা দিতে পারি এবং সেই পাঠা দিয়ে গ্রামীণ পর্যায়ে মানুষের প্রাকৃতিক পদসেবা চালু আছে, সেটাকে যদি আরও জোরদার করতে পারি তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতে সংরক্ষিত হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে ছাগল 2,80,00,000, এর 60 ভাগই ব্ল্যাক বেঙ্গল জাতের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদন খরচ বেড়ে যাওয়া সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে গাজীপুর টঙ্গীর গুটিয়া এলাকার তাঁত শিল্প। হাতে গোনা কয়েকটি পরিবার তৈরি করছেন ঐতিহ্যবাহী জামদানি, কাতান ও বেনারসি শাড়ি। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনা এবং কারিগরি সহযোগিতা দরকার বলছেন সংশ্লিষ্টরা। টঙ্গী থেকে 5 কিলোমিটার দূরে গুটিয়া এলাকায় অন্তত 2 শতাধিক কারখানায় 1200-র বেশি তাঁতকল ছিল। সে সময় জামদানি শাড়ির বাণিজ্যটাও ছিল রমরমা। কিন্তু ভারতীয় শাড়ির অবাধ প্রবেশ, সুতার দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকট সহ নানা সমস্যায় এই শিল্প এখন বন্ধের মুখে। তবুও ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে এখনও বেশ কয়েকটি তাঁত শিল্প কারখানায় তৈরি হচ্ছে জামদানি, কাতান ও বেনারসি শাড়ি। শ্রমিকের মজুরি বেশি দিতে হয় আর এটা বেচতে গেলে দাম কম। ইন্ডিয়ান শাড়ি আইসা আমাদের শাড়িটা নিতে চাইতেছে না। মনে করেন আগে একটু সুখ সুবিধা পাওয়া গেছে, বাজারে গেলে বিক্রি হয়েছে, চাহিদা ভালো ছিল। কোনো কোনো ক্ষেত্রে গিয়া মালিক পুঁজি পায়, কোনো কোনো ক্ষেত্রে লস হয়, এই কারণে কারখানা অনেক ড্যামের হচ্ছে। তবে খরচের টাকা না ওঠায় লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের, তাই অনেকেই ছাড়ছেন আদি পেশা। চিন্তা ভাবনা আছে অন্য অন্য ব্যবসা করার চিন্তা ভাবনা, কারণ ইন্ডিয়ার যেভাবে শাড়ি আমার বাংলাদেশ আইতেছে, আমি এই ব্যবসা লাগার মতন ক্যাপাসিটি করতেছি না। ভারতীয় শাড়ি বিক্রি বেড়ে যাওয়ায় দেশীয় তাঁত শিল্প টিকতে পারছে না স্বীকার করে বিসিকের এই কর্মকর্তা জানান, তাঁত শিল্প রক্ষায় দেয়া হবে আর্থিক সহায়তা। বিভিন্ন প্রশিক্ষণ বিসিকে চলমান আছে, সেই প্রশিক্ষণের আওতায় তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। তাদের চাহিদা মাফিক আমরা তাদের আর্থিক সহায়তার ব্যবস্থা নিব। টঙ্গীর গুটি এলাকায় বর্তমানে মাত্র 3টি কারখানায় তাঁত বুনছেন কারিগররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেনীর সোনাগাজীতে ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার উদ্যোগে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রস্তাব বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক 4 লেন প্রকল্পে। সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ফেনীতে। সোনাগাজী পাওয়ার প্ল্যান্ট নামে এই প্রকল্প বাস্তবায়নের জন্য 207 একর জমি অধিগ্রহণে পাঠানো হয়েছে প্রস্তাব।
তবে অধিগ্রহণ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কৃষি জমিকে পতিত জমি হিসেবে দেখানো হচ্ছে, যদিও 3 ফসলি এসব জমিতে রয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। পাকিস্তান আমল হইতে জমি চাষ করে আসতেছি, আমাদের এই জমিনে যে আসে হয় হে মরবো না আমরা মরবো। এই জমি যদি চলে যায় আমরা আর চলবার মতো কিছু নাই। এরই মধ্যে স্মারকলিপিও দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই জমিগুলো বন্দোবস্ত দেওয়া আছে, তা বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো যদি সরকার কোনো উন্নয়নমূলক কার্যক্রম নিতে চায় সেটা নিতে পারবে, কিন্তু এখানে যদি আমরা কোনো অভিযোগ পাই সে অভিযোগ খতিয়ে দিয়ে হয়তো ব্যবস্থা নিতে পারবে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেন করার জন্য জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা পরিশোধে হয়রানির অভিযোগ উঠেছে। বাসাইলের মটরা গ্রামের বাসিন্দারা বলছেন, ক্ষতিপূরণের টাকা তুলতে গেলে ঘুষ দাবি করছেন অধিগ্রহণ শাখার কর্মকর্তারা। জমিন 25,000 টাকা ডিসি মল ধরছে, আমাদের বাড়ি থাকার জন্য যে বাসা বাড়ি করছে এগুলা মানে অর্ধেক দামও করে নাই। সেদিন সব চাইছে হইলো টাকা না দিলে টাকা দিব না, 8% করে দিতে হবে তারে। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, পাশাপাশি চলছে তদন্ত। এই বিষয়ে আমি ইতোমধ্যে কারণ দর্শিয়েছি এবং বিষয়টা তদন্ত করছি নিবিড়ভাবে, এবং আমরা চাই যে কোনো অবস্থাতেই ভূমিতে কোনো দুর্নীতি আমরা সহ্য করব না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধের উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে ইয়াঙ্গুন, দাবি ও মান্দালায় কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এই ঘটনায় নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সহিংস হয়ে উঠছে মিয়ানমারের পরিস্থিতি। শনিবার থেকেই শুরু হয়েছিল ব্যাপক দমন অভিযান। মনুইয়ায় গুলিতে আহত হন এক নারী। সেই ঘটনার রেশ ধরে রোববার বাড়ে উত্তেজনা। বেপরোয়া হয়ে পড়ে পুলিশ। ইয়াঙ্গুনে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে শুরুতে ছোড়া হয় স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস। তাতে কাজ না হলে চালানো হয় গুলি। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। মান্দালায় ইয়াঙ্গুনে কাঠ বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছে সেনা বিরোধীরা। তাদের সরাতে ছোড়া হয়েছে টিয়ার গ্যাস ও জলকামান। এই ঘটনায় নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারকে অগ্রহণযোগ্য বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এটা এখন পরিষ্কার, মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। এ ঘটনা খুবই আপত্তিকর ও অগ্রহণযোগ্য। দমন অভিযান এখনই বন্ধ করা উচিত। বিক্ষোভ দমনে গুলি করা যাবে না। প্রাণহানির ঘটনার নিরপেক্ষ তদন্ত হতে হবে। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের আগেই আটক করা হয় মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে। তার মুক্তি ও সেনা শাসনের অবসান চেয়ে বিক্ষোভ চলছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় প্রায় 6,000 মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 3 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 25,42,000 ছাড়ালো। মোট আক্রান্ত 11,46 লাখের বেশি। ভারতে তামিলনাড়ুতে ফের দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় আগামী 31শে মার্চ পর্যন্ত স্বাভাবিক চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে জানিয়েছে সেখানকার রাজ্য সরকার। এদিকে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 1250-র বেশি প্রাণহানি এবং 47,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থনীতি সচলে নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এদিকে ইটালি, ফ্রান্স ও স্পেনেও বেড়েছে করোনার বিস্তার। নিয়ন্ত্রণে রাখতে ইটালি লম্বার্ডিতে সাময়িক লকডাউন জারির সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে হাঙ্গেরিতে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। আবাহনের বিপক্ষে আরও একবার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ ফুটবলে 2 হেভিওয়েটের লড়াইয়ে 4-1 গোলের এক পেশে জয় কিংসের। শিরোপার মাঝপথেই প্রায় নিশ্চিত হলেও দ্বিতীয় লেগ নিয়ে সতর্ক কোচ অস্কার ব্রুজন।
এদিকে টঙ্গীতে দিনের আরেক ম্যাচে হয়েছে অঘটন। শেখ রাসেলকে 2-1 গোলে হারিয়ে চমক দিয়েছে উত্তর বারিধারা। প্রিমিয়ার লিগের বিগ ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার অপেক্ষা সমর্থকদের, কিন্তু সে আশায় গুড়ে বালি। যেন আবাহনীকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠল টেবিলের শীর্ষের দল বসুন্ধরা কিংস। অথচ লিগ রেসে থাকতে জয়ের বিকল্প ছিল না আকাশে নীলদের। দুই দলে ল্যাতিন অ্যাটাকিং লাইন আপ, তবে আবাহনীর তোরেস রাফায়েলের চেয়ে বেশি উজ্জ্বল কিংসের বেসেরা রবিনিও ফার্নান্দেস ত্রয়ী। 18 মিনিটেই রাউল বেসেরার গোলে বসুন্ধরা লিড। মিনিট 7 পর শাফির গোল, 2-0 এগিয়ে বসুন্ধরা। চমৎকার ব্যাকহিল ছিল। প্রথমার্ধে শেষ দিকে ম্যাচে ফেরার সুযোগ পায় আবাহনী, তবে রাফায়েলের ফ্রি কিকে বেলফোর্ডের হেড পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে 6 বারের চ্যাম্পিয়নদের। কাছ থেকে নিয়ার পোস্টের বাইরে দিয়ে মেরেছেন। দ্বিতীয়ার্ধেও কিংসের আক্রমণ থেমে নেই। 51 মিনিটে বেসেরার পাসে ফার্নান্দেজের ফিনিশিং আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 77 মিনিটে বেসেরার জোড়া পূরণের 2 মিনিট পর পেনাল্টি থেকে আবাহনীর একমাত্র গোলটি করেন বেলফোর্ড। ম্যাচ শেষে হারের দায়ভার নিজের কাঁধে নিলেন আবাহনী কোচ মারিও লেমোস। ছেলেরা চেষ্টা করেছে, কিন্তু হারের দায়ভার আমারই। হয়তো পরিকল্পনাতেই ভুল ছিল। শিরোপা পাওয়ার লড়াইটা খুব কঠিন হলো। বসুন্ধরা সব দিক থেকেই এগিয়ে ছিল। 12 পয়েন্ট এগিয়ে আছি, কিন্তু এখনই শিরোপার উৎসব করতে চাই না। দ্বিতীয় লেগে যে কোনো অঘটনই ঘটতে পারে, তবে আবাহনীকে এভাবে হারাতে পেরে দারুণ খুশি আমি। টঙ্গীতে দিনের আরেক ম্যাচে ঘটেছে অঘটন। শেখ রাসেলকে 2-1 গোলে হারিয়ে চমক দিয়েছে উত্তর বারিধারা। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর 2 গোল দিয়ে ম্যাচ জিতে নেয় বারিধারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইন্ডিজের বিপক্ষে উইকেট শূন্য থেকেছেন রুবেল হোসেন। পারফরম্যান্সের জন্য শেষ ওয়ানডেতে একাদশে সুযোগও পাননি। নিউজিল্যান্ড সফরের সুযোগ পেলে অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। টাইগার পেস ইউনিটের সবচেয়ে সিনিয়র এই ক্রিকেটার জানান, নিউজিল্যান্ডে ভালো করতে পেসারদের নির্দিষ্ট জায়গায় বল ফেলতে হবে, লাইন লেন্থের সাথে থাকতে হবে গতিও। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে 7 পেসার। কন্ডিশনের ফায়দা নিতে পেস ইউনিটকে কাজে লাগাতে চায় ম্যানেজমেন্ট। তাতে অবশ্য একাদশে কাকে রেখে কাকে নেওয়া হবে, মধু সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। যেহেতু নিউজিল্যান্ড অনেক কঠিন কন্ডিশন, সেখানে বাংলাদেশের লাস্ট সিরিজটা অত ভালো হয়নি, তাদের সঙ্গে আমরা হেরেছি। এবারে সিরিজটা বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে? নিউজিল্যান্ডের উইকেটগুলো আপনার স্পোর্টিং উইকেট থাকে, খুব সুন্দর উইকেট থাকে। বলাররা যদি আপনার ভালো জায়গায় বোলিং করতে পারে, ভালো স্পিডে বোলিং করতে পারে, তাহলে আপনার তারা সাফল্য পায়। আদারওয়াইজ আপনার এদিক সেদিক বোলিং করলে তখন আপনার বলারের উপর হ্যামার হয়। আমার কাছে মনে হয় সবাই আমরা যদি ভালো জায়গায় লাইন লেন্থ এবং প্ল্যানিং অনুযায়ী টিমের প্ল্যানিং অনুযায়ী আমরা যদি বোলিং করতে পারি, তাহলে অবশ্যই আমরা বলাররা ভালো সাকসেস হব। উইন্ডিজের বিপক্ষে যে 2টা ম্যাচ খেলেছেন সেখানে আপনি উইকেট পাননি, এখন নিউজিল্যান্ডে যাচ্ছেন, কতটুকু চ্যালেঞ্জিং আপনার জন্য সেখানে গিয়ে আসলে একাদশে থাকা, একাদশ নিশ্চিত করা? ওইখানে আমাদের প্র্যাকটিসের সুযোগ থাকবে অনেক, তো আমি ইনশাল্লাহ প্র্যাকটিসে অনেক এক্সট্রা মনোযোগী হব। প্লাস হচ্ছে আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি সেটা কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। দলে এখন অনেক পেসার আছে, যে আপনার জুনিয়র যারা আছে, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শরীফুল হাসান, তারপর হাসান মাহমুদ, অনেক ইয়াং একদম পেসার আছেন। তাদের সঙ্গে এই যে প্রতিযোগিতা করতে হয়, এটাকে আপনি কিভাবে উপভোগ করেন, নাকি এটাকে চ্যালেঞ্জিং মনে হয়? যখনই আপনার কম্পিটিশন থাকে পেস বোলারদের ভিতরে, তখন আপনার আলটিমেটলি পেস বোলারদের তো ভালো হবেই, প্লাস এটা টিমের জন্য ভালো হয়। যখন আপনি দেখবেন না আমি আজকে খারাপ খেলি, আমি আজকে সুযোগ পেলাম, আমি যদি খারাপ খেলি আমার আলটিমেটলি আমার পিছনে আরও 2-3 জন ভালো পেস বোলার থাকে, তো আলটিমেটলি আমার ভালো করতেই হবে। দেন আমার এই পারফরমেন্সটা তখনই টিমের উপরে এফেক্ট করবে। তো আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং থাকাটা খুবই ভালো। আপাতত টেস্ট পরিকল্পনায় নেই রুবেল, ম্যানেজমেন্টের ভাবনায় শুধুই সাদা বলের ক্রিকেট। রুবেলও ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন এনেছেন। আগামী 3 বছর শর্টার ফরম্যাটের ব্যস্ততায় বাস্তবতা মেনে মনোযোগ দিতে চান ওয়ানডে টি20তে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অকল্যান্ডে চলছে কোভিড লকডাউন, তবে তার প্রভাব পড়বে না নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজে। আশা টাইগারদের টিম লিডার জালাল ইউনুসের। শুরুর দিকে সমস্যা হলেও কোয়ারেন্টাইন পর্বে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে সবাই, জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর দ্বিতীয় কোভিড টেস্টেও টাইগার কোচিং স্টাফের সবাই নেগেটিভ হয়েছেন।
দেশ ছাড়ার আগে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের চেয়ে বেশি ভয় ছিল সেখানকার করোনা প্রোটোকল নিয়ে। প্রথম 3 দিন তেমনই গেছে, একেবারে ঘরবন্দি। তবে সময়ের সঙ্গে সেই ভয় কেটে গেছে। খোলা আকাশের নিচে ঘণ্টাখানিকের হাঁটা চলার সুযোগ মিলেছে। ক্রিকেটাররাও চেষ্টা করে যাচ্ছেন ফিট থাকার। সেই সঙ্গে একত্রে অনুশীলনে নামার অপেক্ষাও কমে এসেছে। আমাদের কিছু প্লেয়ারদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে বিভিন্ন বিষয় আলাপ করা হচ্ছে এবং বলছি কিভাবে কি এক্সপিরিয়েন্স শেয়ার করছে সবাই সবার সাথে এবং কথা বলছি। এটাও খুব ভালো লাগার ছিল ওই সময়টা। আর অবশ্য প্র্যাকটিস শুরু হয়ে যাবে আমাদের এই আইসোলেশনের পর, আর আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই মাঠে ফিরবো। মিরাজরা যখন ঘর থেকে বাইরে বের হওয়ার অপেক্ষায়, তখন শঙ্কা জাগানো খবর অকল্যান্ডের লকডাউন, যার প্রভাব অবশ্য পড়েনি ক্রাইস্টচার্চে। তবে পরিস্থিতির উপর নির্ভর করছে অনেক কিছু। নিউজিল্যান্ডে অবস্থান করছে ইংল্যান্ড নারী দল ও অস্ট্রেলিয়া। তাদের বাকি ম্যাচগুলো হবে ক্লোজ ডোরে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে যথেষ্ট সময় থাকায় কোনো শঙ্কা দেখছেন না বাংলাদেশ টিম লিডার জালাল ইউনুস। অকল্যান্ডের সমস্যার সাথে ওখানে লেভেল 3 এর কারণে ওখানে একটা কোভিড শনাক্ত হয়েছে বলেও তারা লেভেল 2 থেকে লেভেল 3 তে নিয়ে আসছে। এবং রাজধানীতে রাস্তা পারাপারে বেপরোয়া 10 ভাগ পথচারী, অস্তিত্ব নেই 80 ভাগ জেব্রা ক্রসিংয়ের, বুয়েটের গবেষণা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।